আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আর বাসায় রয়েছো। তো রবিবারের দিন মানেই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত বিষয়ের ক্লাস। তো রবিবার দুপুর 12টা থেকে বরাবরের মতোই আমি তোমাদের সাথে রয়েছি, মোহাম্মদ মেহেদি হাসান। আমি তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নেব, যার বিষয় কোড হচ্ছে 66462। এটি ষষ্ঠ পর্ব, সিভিলের একটি সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা হাঁটি হাঁটি পা পা করে এই বিষয়ের অনেকগুলো চ্যাপ্টারই কভার করেছি। তো আমরা বেশ কয়েক ক্লাস যাবৎ, বিগত দুই ক্লাস যাবৎ কথা বলেছি চ্যাপ্টার 2 নিয়ে। চ্যাপ্টার 2-র নাম হচ্ছে সড়কের জ্যামিতিক গঠন, প্রস্থচ্ছেদ ও সন্ধির অনুধাবন। তো এই চ্যাপ্টারটি অনেক বড় হওয়ার কারণে আমরা চ্যাপ্টারটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। আমরা আজকের তৃতীয় পার্ট নিয়ে কথা বলবো। তো এর পরের ক্লাসে, অর্থাৎ আগামী ক্লাসে, আমরা এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে চ্যাপ্টার 2-কে একেবারে শেষ করে দেবো, আর কি ক্লোজ করব। তো আমরা বেশি না কথা বাড়িয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এখানে দেখানো হয়েছে, যে কেম্বার গ্রেডিয়েন্ট, সুপার এলিভেশন ও বাঁকের প্রয়োজনীয়তা। এই টপিকটা নিয়ে আমরা গত ক্লাসেও কথা বলেছি, কিন্তু টপিকটা শেষ করতে পারিনি। আজকে আমরা এটা শেষ করব। তারপরে সড়কের কেম্বার, গ্রেডিয়েন্ট, সুপার এলিভেশন ও বাঁক প্রয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা করব। যেসব বিষয়ের উপর সড়কের বাঁক ও গ্রেডিয়েন্ট নির্ভর করে। তারপর সড়ক সন্ধির উদ্দেশ্য, বিভিন্ন ধরনের সড়ক সন্ধির সুবিধা ও অসুবিধা, আন্ডারপাস ও ওভারপাসের পরিচিতি। তো আজকের ক্লাসে আশা করছি যে আমরা সমস্ত থিওরি কভার করতে পারবো, এবং আগামী ক্লাসে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধান করেই আমরা চ্যাপ্টার 2 ক্লোজ করে ফেলব। তো আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো, টপিকগুলোকে এখানে দেখানো হয়েছে। আমরা এখন সরাসরি মূল টপিকে প্রবেশ করি। মিনিমাম গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কথা বলবো। আমরা মিনিমাম গ্রেডিয়েন্টের আগেও আরও কয়েক ধরনের গ্রেডিয়েন্ট দেখেছি। যেমন আমাদের গ্রেডিয়েন্ট ছিল রুলিং গ্রেডিয়েন্ট, তারপর লিমিটিং বা ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট, তারপর এক্সেপশনাল গ্রেডিয়েন্ট, অ্যাভারেজ গ্রেডিয়েন্ট। আমরা এই 4টে গ্রেডিয়েন্টের সাথে পরিচিত হয়েছি। এখন আমরা মিনিমাম গ্রেডিয়েন্ট এবং ফ্লোটিং গ্রেডিয়েন্ট, এই দুই ধরনের গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো। তো মিনিমাম গ্রেডিয়েন্ট নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমরা ইতিপূর্বেই ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টের সাথে পরিচিত হয়েছি আর কি। তো মিনিমাম গ্রেডিয়েন্ট হচ্ছে সড়ক পৃষ্ঠে পানি নিষ্কাশনের জন্য প্রদত্ত কেম্বার যখন সড়ক পৃষ্ঠে পানির পাশে লম্বালম্বি গাটারে পৌঁছায়, তখন সড়ক অনুভূমিক হলে গাটারের গভীরতা সড়কের দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বাড়াতে হবে, অর্থাৎ অধিক গভীর গাটার হওয়ার দরকার। এই অবস্থা হতে রেহাই পাওয়ার জন্য সড়কে খুবই সামান্য পরিমাণে গ্রেডিয়েন্ট দেওয়া হয়। একে মিনিমাম গ্রেডিয়েন্ট বলে। আসলে এখানে যে কথাটা বলা হচ্ছে যে সড়ক পৃষ্ঠের পানি নিষ্কাশনের জন্যই মূলত মিনিমাম গ্রেডিয়েন্ট প্রয়োগ করা হয়। মিনিমাম গ্রেডিয়েন্ট প্রয়োগ না করা হলে একসময় কি হবে, গাটারের গভীরতা অনেক বেড়ে যাবে। তো গাটারের গভীরতা যেন অনেক বেড়ে না যায়, এজন্য একটি খুব কম পরিমাণ হলেও একটি গ্রেডিয়েন্ট বা ঢাল বজায় রাখা হয়, যেন গাটারের গ্রেডিয়েন্টটা খুব বেশি না হয়। তো মিনিমাম গ্রেডিয়েন্ট সাধারণত 1:500 বা 0.20%। এটা হচ্ছে পাকা ড্রেনের জন্য, এবং কাঁচা ড্রেনের জন্য 1:200 বা 0.05% ব্যবহার করা হয়। এই কথাটা এখানে লিখে দিলে ভালো হতো। 1:500 এটা হচ্ছে পাকা সড়কের জন্য। পাকা সড়কের জন্য 1:500, আর
কাঁচা ড্রেন। সরি, এখানে সড়ক না, এটা ড্রেন হবে আর কি। তো এটা হচ্ছে মিনিমাম গ্রেডিয়েন্ট, যে মিনিমাম গ্রেডিয়েন্ট আমরা কত প্রয়োগ করব। পাকা ড্রেন যদি হয় তাহলে 1:500 বা 0.20%, আর কাঁচা ড্রেন যদি হয় তাহলে 1:200% বা 0.50%। তো আমি আশা করছি আমার কথা শুনতে কারো কোনো সমস্যা হচ্ছে না। তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো, যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা সেটা কমেন্টে জানাবে। ফ্লোটিং গ্রেডিয়েন্ট, সড়কে যে পরিমাণ নিম্নমুখী গ্রেডিয়েন্ট প্রয়োগ করলে ওই সড়কে নির্দিষ্ট গতিবেগের কোনো গাড়ি প্রবেশ করে ব্রেক বা ইঞ্জিন শক্তি ব্যবহার না করে একই গতিবেগে গ্রেডিয়েন্ট এলাকা অতিক্রম করতে পারে তাকে ফ্লোটিং গ্রেডিয়েন্ট বলে। ফ্লোটিং গ্রেডিয়েন্ট বা এটাকে বাংলায় বলা হয় ভাসমান গ্রেডিয়েন্ট আর কি। তো ফ্লোটিং গ্রেডিয়েন্ট হচ্ছে এমন একটি গ্রেডিয়েন্ট যে এই গ্রেডিয়েন্ট বা এই ঢাল পার হইতে যদি অতিরিক্ত কোনো ইঞ্জিন শক্তি ব্যবহার করতে না হয় অথবা অতিরিক্ত কোনো ব্রেক চাপতে না হয়, এই অবস্থায় যে ঢালটা অতিক্রম করা যায় এই ঢালই হচ্ছে ফ্লোটিং গ্রেডিয়েন্ট। অর্থাৎ ফ্লোটিং গ্রেডিয়েন্ট হচ্ছে খুব কম পরিমাণে একটি নিম্নমুখী ঢাল। সুপার এলিভেশন, আমরা সুপার এলিভেশনের সাথে পরিচিত হব। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সুপার এলিভেশন। তো সুপার এলিভেশনের সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নিই যে বাঁকে গাড়ি চলাকালে কেন্দ্রাতিক বল অনুভূমিকভাবে গাড়িকে সড়কের বাইরে ঠেলে নিতে চায়। এই অবস্থা হতে রক্ষাকল্পে কেন্দ্রাতিক বল গাড়ির ওজন ঘর্ষণজনিত বলের মধ্যে ভারসাম্য আনয়নের জন্য বাঁকে সড়কের ভেতরের দিক অপেক্ষা বাইরের দিক কিছুটা উঁচু করে দেওয়া হয়। এই উঁচুর পরিমাণকে সুপার এলিভেশন বলে। এটাকে ক্যান্টো বলা হয়। সুপার এলিভেশন হচ্ছে যে তোমরা অনেক সময় গাড়ি যখন বাঁক নেয়, বাঁকে তোমরা খেয়াল করেছো যে বাঁকের একটা পাশে অর্থাৎ বাহিরের পাশেটা একটু উঁচু থাকে, খুব বেশি উঁচু না, এটা একটু উঁচু থাকে আর কি। এটার নামই হচ্ছে সুপার এলিভেশন। এর আরেকটি নাম রয়েছে যেটাকে ক্যান্ট বলে। তো সুপার এলিভেশন কেন প্রয়োগ করা হয় সেই কারণটা আমরা এখানে সংক্ষেপে বলেছি যে যখন বাঁকে একটি গাড়ি অতিক্রম করে তখন কেন্দ্রাতিক বলের প্রভাবে গাড়িটি বাঁক থেকে বাইরের দিকে ছিটকে যেতে চায়। আমরা দুই ধরনের বলের সাথে পরিচিত রয়েছি। একটি গাড়ি অথবা একটি বস্তু যখন কোনো কৌণিক পথে ভ্রমণ করে তখন সেখানে দুইটি বলের উদ্ভব হতে পারে। একটি হচ্ছে যে কেন্দ্রাতিক বল, আরেকটা হচ্ছে যে কেন্দ্রমুখী বল। কেন্দ্রাতিক বল যেটা কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে নিয়ে যেতে চায়, এটা হচ্ছে কেন্দ্রাতিক বল। আর কেন্দ্রমুখী বল হচ্ছে যে কেন্দ্রের দিকে আকর্ষণ করে যেটা, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো গাড়ি যখন বাঁকে চলাচল করবে, কোনো বাঁক অতিক্রম করবে, তখন গাড়ির উপর কেন্দ্রাতিক বল কাজ করবে। এই বলের প্রভাবে গাড়ি সড়ক থেকে বাইরের দিকে ছিটকে যেতে চাবে। তো এই অবস্থা হতে রক্ষা করার জন্য গাড়ি যেন বাইরের দিকে ছিটকে না যায়, এই জন্যে বাঁকে সড়কের ভেতরের দিক অপেক্ষা বাইরের দিক কিছুটা উঁচু করে দেওয়া হয়। এই উঁচুর পরিমাণকে সুপার এলিভেশন বলে। সুপার এলিভেশন দেওয়ার ফলে যে সমস্ত সুবিধা পাওয়া যায়, কেন্দ্রাতিক বল প্রতিহত হয় এবং গাড়ি উল্টে পড়ে না। সুপার এলিভেশন দেওয়ার সবচেয়ে বড় যে সুবিধা এটা যে গাড়ি যেন উল্টে না পড়ে, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। তারপর গাড়ির চাকায় বলের সাম্যতা থাকে বিধায় সড়কের ক্ষয়ক্ষতি কম হয়। সড়কের বাঁকের ভেতরের দিক নিচু হয় বিধায় সড়ক পৃষ্ঠের বৃষ্টির পানি সহজে নিষ্কাশন হতে পারে। যেহেতু রাস্তার এক পাশে উঁচু এবং এক পাশে নিচু থাকে, এই কারণে অর্থাৎ পুরো রাস্তাটা জুড়ে
একটি ঢাল বিদ্যমান থাকে, এই কারণে বৃষ্টির পানি খুব সহজেই সেখান থেকে নিষ্কাশন হতে পারে। বাকে যাত্রীগণ ঝাঁকুনি ও হিলে পড়া থেকে রক্ষা পায়। যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করে। এগুলো হচ্ছে সুপার এলিভেশন দেওয়ার সুবিধা। আমরা সুপার এলিভেশন কিভাবে নির্ণয় করে তার সূত্রের সাথে পরিচিত হব। তবে সুপার এলিভেশনের এই সূত্রটার প্রমাণ বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা অনেক বড় হওয়ার কারণে আমরা এই স্বল্প সময়ের ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছি না। তোমরা বইয়ে সূত্রটার প্রমাণ দেখে নিতে পারো যারা প্রয়োজন মনে করো। আমি শুধু এই সূত্রগুলো নিয়ে একটু কথা বলবো, কারণ এই সূত্রগুলো নিয়ে আমাদের বিস্তারিত ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো সমাধান করতে হবে, সেখানে এই সূত্রগুলো লাগবে, যে জন্য সূত্রগুলো নিয়ে কথা বলা হবে। সুপার এলিভেশনের সবচেয়ে মূল যে সূত্রটা, এটা হচ্ছে ই প্লাস মিউ ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড 127 আর। এখানে ই হচ্ছে সুপার এলিভেশন, সুপার এলিভেশন হার, এটা হচ্ছে মিটার পার মিটার। আর মিউটা হচ্ছে ঘর্ষণজনিত সহগ, ভি গাড়ির গতিবেগ কিলোমিটার পার আওয়ারে, আর হচ্ছে বাকির ব্যাসার্ধ। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে ই প্লাস মিউ ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড 127 আর। আমরা নোটেশনগুলো আরেকবার বলে নিই। ই হচ্ছে সুপার এলিভেশন, মিউ হচ্ছে ঘর্ষণ সহগ, ভি হচ্ছে গাড়ির গতিবেগ কিলোমিটার পার আওয়ার, আর 127 এটা তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, আর হচ্ছে বাকের ব্যাসার্ধ মিটারে। যদি ঘর্ষণজনিত সহগ বিবেচনা করা না হয় তাহলে ই ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড 127 আর। আচ্ছা, আমি মাউসের কার্সরটা একটু বড় করে নিই যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সরি, একটু সময় নিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের টপিকে ফিরে আসছি। যদি ঘর্ষণজনিত সহগ বিবেচনা না করা হয়, এখানে ঘর্ষণজনিত সহগ বোঝানো হচ্ছে যে মিউ, যদি মিউটাকে বিবেচনা করা না হয় তাহলে আমাদের সূত্রটি কেমন দাঁড়ায়? শুধু মিউটুকু বাদ দিলেই হচ্ছে ই ইকুয়াল ভি স্কোয়ার ডিভাইডেড 127 আর। এখানে ইর সাথে আমরা পরিচিত হয়েছি। ই হচ্ছে সুপার এলিভেশন, ভি গাড়ির গতিবেগ, আর আর হচ্ছে বাকির ব্যাসার্ধ। যদি কোনো কারণে সুপার এলিভেশন প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে, অর্থাৎ ইটাকে যদি আমরা বাদ দিই তাহলে মিউ সমান ভি স্কোয়ার ডিভাইডেড 127 আর। এখানে মিউ, ভি স্কোয়ার এবং আর এগুলোর সাথে আমাদের পরিচয় হয়েছে অলরেডি, তো আরেকবার বলে নিই। মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ, আর ভি হচ্ছে গাড়ির গতিবেগ, আর বাকির ব্যাসার্ধ। তো যদি সড়কে মিশ্র যানবাহন চলাচল করে তাহলে গাড়ির গতিবেগ ডিজাইন গতিবেগের 75% ধরা হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করব, ভিটাকে শুধু ভি না বসায় কি করব, 0.75 ভি বসাবো। অর্থাৎ তাহলে আমাদের সূত্রটি দাঁড়াবে ই সমান 0.75 ভি স্কোয়ার ডিভাইডেড 127 আর। ডিজাইন কালে ই এর মান সর্বোচ্চ মান দেওয়া হয় 0.15 বা 1:15। এটি একটি গুরুত্বপূর্ণ মান, বিশেষ করে অঙ্ক করতে গেলে আমাদের এটা লাগবে যে ইর মান কোনো ক্রমেই 0.15 অতিক্রম করবে না। এটাকে আমরা অঙ্ক করার সময় আমরা চেক দিব যে আমাদের যত সুপার এলিভেশন বের হলো সেটা সেই সাপেক্ষে ইর মান আবার 0.15 বেশি হয় কি না, এটা আমরা অঙ্ক করার ক্ষেত্রে চেক দেবো, যে কারণে এই ভ্যালুটা আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ। তোমরা নোটেশনের সাথে অলরেডি পরিচিত হয়েছি, তারপরে নোটেশনগুলো আরেকবার চোখ বুলিয়ে নিই। ই হচ্ছে সুপার এলিভেশনের হার মিটার
পার মিটার, ভি হচ্ছে গাড়ির গতিবেগ কিলোমিটার পার আওয়ার, মি হচ্ছে ঘর্ষণজনিত সহগ, যেহেতু সহগ এই কারণে এর কোনো একক হয় না, আর বাকের ব্যাসার্ধ মিটার, আর পি হচ্ছে কেন্দ্রাতিক বল কেজি। বাঁক, আমরা বাঁক নিয়ে কথা বলবো। উলম্ব বা অনুভূমিক তলের দুটি সরল সড়ক কৌণিকভাবে মিলিত হলে নিরাপদ ও সহজ গমনাগমনের জন্য মিলনস্থলে পরস্পরকে বৃত্ত বা অধিবৃত্তের যে চাপের মাধ্যমে সংযোগ করা হয় তাকে বাঁক বলে। বাঁক নিয়ে তোমরা সার্ভিংয়ে অনেক বেশি পড়াশোনা করেছো, বিশেষ করে তোমাদের সার্ভিং 3 মনে হয় পুরোটা শুধু বাঁক নিয়েই ছিল। তো যে কারণে আমার মনে হয় যে তোমরা সবাই বাঁক সম্পর্কে অনেক কিছু জানো। আমরা এখানে অত বিস্তারিত আলোচনা করবো না, বাঁক নিয়ে শুধু অল্প একটু কথা বলবো। বাঁক হচ্ছে দুটি সরল সড়ক, অর্থাৎ দুটি সোজা সড়ক যেখানে মিলিত হয় সেখানে সেই জায়গাটাকে নিরাপদ এবং সহজ গমনাগমনের জন্য সেখানে বৃত্ত বা অধিবৃত্তের চাপের মাধ্যমে সংযোগ করা হয়। এই সংযোগস্থলটাই হচ্ছে বাঁক। বাঁকের প্রয়োজনীয়তা, বাঁকের অনেকগুলো প্রয়োজনীয়তা রয়েছে, যে হঠাৎ দিক পরিবর্তনে অসুবিধা দূর করার জন্য, সহজে দিক পরিবর্তনের সুবিধা দান করার জন্য, তারপর দিক পরিবর্তনের যাত্রীদের আরামপ্রদ ভ্রমণ ও নিরাপদ করা, গাড়িকে দিক পরিবর্তনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা, দুটি অনুভূমিক তলের দুটি সড়ককে সংযোগ দেওয়া, সড়কের দৈর্ঘ্য কমানো। আসল কথা হচ্ছে যে যদি দুটি সড়ককে কোনো বৃত্ত বা অধিবৃত্তের কোনো চাপ দিয়ে সংযোগ না করে শুধু দুটি সড়ককে যদি 90 ডিগ্রিতে সংযোগ দেওয়া হয়, তাহলে সেই সমস্ত জায়গায় গাড়ির দিক পরিবর্তন করা অত্যন্ত কঠিন হয়ে যায় এবং সেটা একটি দুর্ঘটনাপ্রবণ জায়গায় পরিণত হয়। এই অসুবিধাটা দূর করার জন্য মূলত বাঁক প্রদান করা হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য। এছাড়া এই উদ্দেশ্যগুলো রয়েছে যে দিক পরিবর্তন সহজ হয়, নিরাপদ ও আরামপ্রদ হয়, তারপর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়, দুটি অনুভূমিক তলের সড়ককে সংযোগ দেওয়া যায়, আবার সড়কের দৈর্ঘ্য কিছুটা কমে যায়। সড়কে বাঁক প্রয়োগের পদ্ধতি আমরা দেখছিলাম। বাঁকের প্রকারভেদ, 2 প্রকারের বাঁক, মূলত 2 প্রকারের বাঁক। এক প্রকারের বাঁক হচ্ছে অনুভূমিক বাঁক বা হরিজন্টাল কার্ভ, আরেক প্রকারের বাঁক হচ্ছে উলম্ব বাঁক বা ভার্টিক্যাল কার্ভ। তো জ্যামিতিক, এটা হচ্ছে অবস্থান অনুযায়ী 2 প্রকার, অনুভূমিক বাঁক এবং উলম্ব বাঁক, এটা হচ্ছে অবস্থান অনুযায়ী। এছাড়া জ্যামিতিক আকৃতি অনুযায়ী, অর্থাৎ দেখতে কেমন, এ অনুযায়ী বাঁক 3 প্রকারের হয়। একটি হচ্ছে বৃত্তাকার বাঁক হয়, অধিবৃত্তাকার বাঁক হয় এবং ক্রান্তি বাঁক হয়। আমরা ক্রান্তি বাঁক নিয়ে একটু কথা বলি, খুব গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা ক্রান্তি বাঁক। আমরা একটু ক্রান্তি বাঁক নিয়ে কথা বলবো। ক্রান্তি বাঁকের সংজ্ঞা হচ্ছে অনুভূমিক তলে সহজে দিক পরিবর্তনের জন্য সড়কের সরল অংশ ও বৃত্তাকার বাঁকের বা যৌগিক বা বিপরীতমুখী বাঁকের দুবৃত্তের মাঝে পরিবর্তনশীল ব্যাসার্ধের যে অধিবৃত্তাকার বাঁক স্থাপন করা হয় তাকে ক্রান্তি বাঁক বলে। সহজ কথায় যদি আমরা বলি, একটি বাঁক আসলে একটি সোজা সড়ক থেকে ধীরে 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 একটি বাঁক তৈরি হয়। তো কখনোই কিন্তু সোজা সড়ক থেকে একদম সরাসরি একটি বৃত্তাকার বা অধিবৃত্তাকার বাঁক তৈরি হয় না। সোজা সড়কটিকে ধীরে 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 একটি বাঁকে রূপান্তর করা হয়। এই কথাটাই বলা হচ্ছে যে সড়কের সোজা অংশ এবং বৃত্তাকার অংশের মাঝের যে অংশটুকু, যে পরিবর্তনশীল ব্যাসার্ধের যে অংশটুকু, এটাই হচ্ছে ক্রান্তি বাঁক। ক্রান্তি বাঁকের বৈশিষ্ট্য, মূল সড়ক ক্রান্তি বাঁকের সাথে স্পর্শক হবে।
এটা বৃত্তাকার বাঁকের সাথে স্পর্শক হিসেবে মিলিত হবে। তার মানে ক্রান্তি বাঁকের এক প্রান্তে থাকবে হচ্ছে মূল সড়ক বা সোজা সড়ক, আর অপর প্রান্তে থাকবে বৃত্তাকার বাঁক। ক্রান্তি বাঁক মূল সড়কের সাথেও স্পর্শক হবে, আবার বৃত্তাকার বাঁকের সাথেও স্পর্শক হিসেবে মিলিত হবে। মূল সড়কের সংযোগ বিন্দুতে এর বাঁকের মাত্রা শূন্য হবে। মূল সড়কের সংযোগ বিন্দুতে মূল সড়কের সাথে যে ক্রান্তি বাঁক যখন শুরু হবে সেই জায়গাতে ক্রান্তি বাঁকের মাত্রা শূন্য হবে, তারপরে ধীরে ধীরে বাঁকের মাত্রা বাড়তে থাকবে। বৃত্তাকার বাঁকের সাথে এর সংযোগকালে এর ব্যাসার্ধ বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ সমান হবে। যখন বৃত্তাকার বাঁকে সংযোগ করা হবে তখন বৃত্তাকার বাঁকের ব্যাসার্ধ এবং ক্রান্তিকার বাঁকের ব্যাসার্ধ সমান হবে। এর বাঁকের মাত্রা বৃদ্ধির হারের সাথে সাথে সুপার এলিভেশনের বৃদ্ধির হার সমানুপাতিক হবে, অর্থাৎ বাঁক যত বাড়বে সুপার এলিভেশনের মাত্রা তত বাড়বে। এর দৈর্ঘ্য এমন হবে যেন বৃত্তাকার বাঁকের সংযোগ বিন্দুতে পূর্ণ সুপার এলিভেশন প্রাপ্ত হয়, অর্থাৎ বৃত্তাকার বাঁকের যেখানে শুরু হবে তখন ফুল সুপার এলিভেশন, পূর্ণ সুপার এলিভেশন দিতে হবে। ক্রান্তি বাঁকের প্রকারভেদ, আমাদের তিন ধরনের ক্রান্তি বাঁক রয়েছে। তিন ধরনের ক্রান্তি বাঁক, স্পাইরাল বা সর্পিল, তারপর হচ্ছে ত্রিমাত্রিক অধিবৃত্ত, বার্নৌলির লেমিনেস্কেট। ক্রান্তি বাঁকের উদ্দেশ্য সরল পথ হতে বৃত্তাকার পথে এবং বৃত্তাকার পথ হতে সরল পথে গাড়িকে সহজ ও আরামদায়ক চলাচলের সুবিধা প্রদান করা। বাঁকের মাত্রা শূন্য হতে ধীরে ধীরে বাড়িয়ে বৃত্তাকার বাঁকের প্রারম্ভে বৃত্তাকার বাঁকের সম পরিমাণ আনয়ন করা। সুপার এলিভেশনের মান শূন্য হতে ধীরে ধীরে বাড়িয়ে বৃত্তাকার বাঁকের প্রারম্ভে পূর্ণ সুপার এলিভেশন প্রয়োগের সুবিধা প্রদান করা। আকস্মিকভাবে কেন্দ্রাতিক বলের মান না বাড়িয়ে শূন্য হতে ধীরে ধীরে বাড়িয়ে বাঁকা পথে গাড়ির ভর ও কেন্দ্রাতিক বলের লব্ধি সড়ক পৃষ্ঠের সাথে সমকোণে রাখা। গাড়ি বক্রপথে চলাচলকালে গাড়ির ভর সড়কের ভেতর ও বাইরের দিকে সমানভাবে পতিত করা। গতি জড়তার জন্য গাড়ি যাত্রীদেরকে অবাঞ্ছিত ঝাঁকুনি ও হেলে পড়া হতে রক্ষা করা। বক্রপথে চলাচলকালে গাড়িকে দুর্ঘটনার হাত হতে রক্ষা করা। আকস্মিক দিক পরিবর্তনের কারণে সড়কে মাত্রাতিরিক্ত ইম্প্যাক্ট হওয়া থেকে রক্ষা করা। বাঁকে গাড়ির গতি মন্থর না করে স্বচ্ছন্দে গাড়ি চালানোর সুবিধা প্রদান করা। এরপরে রয়েছে আমরা একটু কেম্বারের বিষয়টা স্কিপ করে আসছি, তো আমরা একটু কেম্বার নিয়ে কথা বলবো। সড়কে কেম্বার প্রয়োগের পদ্ধতি। কেম্বারের প্রয়োগের পদ্ধতি এখানে আসলে চার ধরনের কেম্বারের কথা বলা হচ্ছে, যে ব্যারেল কেম্বার আবার দুই ধরনের হয়, অধিবৃত্তীয় কেম্বার, উপবৃত্তীয় কেম্বার, ঢালু কেম্বার, মিশ্র কেম্বার, বিসেন কেম্বার। তো আমরা দুই ধরনের কেম্বার নিয়ে কথা বলবো, একটা হচ্ছে অধিবৃত্তীয় কেম্বার আর একটি হচ্ছে ঢালু কেম্বার। এই দুই ধরনের কেম্বারে নিয়ে মোটামুটি কিছু অঙ্ক আছে, আমরা সেগুলো সমাধান করবো পরের ক্লাসে। অধিবৃত্তীয় কেম্বার হচ্ছে এই ধরনের কেম্বার প্রয়োগ করলে পৃষ্ঠদেশের মধ্যাংশ অনেকটা চেপটা এবং প্রান্তীয় অংশদ্বয় কিনারার দিকে ঢালু হয়। এ ধরনের কেম্বার দ্রুতগামী যানবাহন চলাচলের জন্য খুবই উপকারী। এই কেম্বারের ক্ষেত্রে ক্রাউন বরাবর অঙ্কিত অনুভূমিক রেখা হতে অধিবৃত্ত পর্যন্ত অফসেট নিচের সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়। আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, দুঃখিত।
আমার এতক্ষণ ফ্যান চলছিল, যে কারণে ফ্যানের একটি শব্দ মনে হয় খুব ডিস্টার্ব তৈরি করেছে। এটা আমার মাথায় ছিল না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমরা অধিবৃত্তীয় কেম্বার নিয়ে কথা বলছি। অধিবৃত্তীয় কেম্বার নির্ণয়ের সূত্র হচ্ছে y ইকুয়াল টু 2x² ডিভাইডেড NB, যেখানে y হচ্ছে ক্রাউনগামী অনুভূমিক রেখা হতে P বিন্দুর দূরত্ব। ক্রাউনগামী অনুভূমিক রেখা হতে P বিন্দুর দূরত্ব, অর্থাৎ এই যে এই দূরত্বটা, এটা হচ্ছে y। এটা একটু এখানে লিখে দিই, যদি একটু সময় লিখবে, এই জন্য একটু সময় নিচ্ছি, সরি। ওয়াই হলো এই এই যে অনুভূমিক রেখা, এই অনুভূমিক রেখা থেকে এই পি বিন্দুর যে দূরত্ব, এটা হচ্ছে ওয়াই। ওয়াই নির্ণয়ের সূত্র হচ্ছে 2x² ডিভাইডেড NB। ওয়াইকে বলা হচ্ছে যে ক্রাউনগামী অনুভূমিক রেখা হতে পি বিন্দুর দূরত্ব। আমরা অন্যান্য নোটেশনগুলো একটু দেখে নিই। এক্স হচ্ছে কেন্দ্রীয় রেখা হতে পি বিন্দুর দূরত্ব। এই যে কেন্দ্রীয় রেখা, এই কেন্দ্রীয় রেখা হতে যে পি বিন্দুর যে অনুভূমিক দূরত্ব, এটা হচ্ছে এক্স। আর এন হচ্ছে ঢাল। যদি 1:40 হয়, তাহলে এন এর মান হবে কত? 40 বা 40। আর বি হলো পুরো সড়কের, আমাদের পুরো যে সড়ক আছে, এই সড়কের পুরোটার প্রস্থ হচ্ছে বি। আর সি হচ্ছে ক্রাউনের উচ্চতা। যদিও আমাদের সূত্রে সি নাই, তারপরেও সি হচ্ছে এখানে আমরা দেখিনি, এই যে এটা হচ্ছে সি, ক্রাউনের উচ্চতা। ঢালু কেম্বার। দুটি সরল ঢাল সড়কের কেন্দ্রবিন্দুতে সংযোজিত করে এ ধরনের কেম্বার প্রয়োগ করা হয়। অবৈধ সড়ক পৃষ্ঠের ক্ষেত্রে এই ধরনের কেম্বার বেশ উপযোগী। এখানে x ইকুয়াল 1/4 ইন্টু b/n। x হচ্ছে এইটুকু দূরত্ব আর কি, এইটুকু দূরত্ব x, তারপরে অফসেটের দূরত্ব হচ্ছে 2x, তারপর হচ্ছে 3x, এবং একদম ক্রাউনের দূরত্ব হচ্ছে যে 4x। আর b হচ্ছে এই প্রস্থটা b, প্রস্থটা হচ্ছে 2b, আর এই অর্ধেক প্রস্থ হচ্ছে যে শুধু b। n হচ্ছে ঢাল, যেটা আমরা আগে বলে আসছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিওটি যদি আবার পুনরায় দেখতে চাও, তাহলে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd এই ঠিকানা ভিজিট করে পুনরায় দেখতে পারো। আর সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।